রংপুরেরই কোনো একটা জায়গার এবং কোনো একটা কলেজের একটা বখাটে ছেলে যার নাম ছিল কবির। তো ওই কবির সে সবসময় আজে বাজে কাজই করত, লেখাপড়ার মধ্যে থাকতো না। ওই কবিরের একদিন নজর পড়ে রীতা নামের একটা মেয়ে, যে মেয়ে ওই কলেজেই পড়ত এবং কবিরেরই ক্লাসমেট। এরই মধ্যে কবির যেহেতু রীতাকে পছন্দ করে, সেহেতু সে তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং রীতা সেটা বরাবরের মতোই তাকে ফিরিয়ে দেয়। কিন্তু ফিরিয়ে দিলেও কবির কখনো তার পিছু ছাড়েনি এবং এভাবে তার প্রতি ডেসপারেট হয়ে থাকে এবং তার পিছে পিছে ঘুরতে ঘুরতে একটা সময় হয় কি, রীতাও আসলে কবিরের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এবং একটা সময় যেই রীতা এই কবিরকে বারে বারে ফিরিয়ে দিত, বারে বারে অপমান করত, সে কবিরকে গ্রহণ করে নেয় এবং সে নিজেও কবিরকে ভালোবেসে ফেলে। এরই মধ্যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, প্রণয়ের সম্পর্ক। এখন কয়েক সপ্তাহের মধ্যেই কলেজের বাকি সবাই দেখে কলেজের সবচাইতে প্রাণবন্ত কাপল বা জুটি যেটাই বলেন সেটা হচ্ছে ওরা দুইজন। তো ওদের ভালোবাসার গল্প ঠিকভাবেই চলতেছিল, সবকিছু সুন্দরভাবে। সারাদিন ভালোবাসার খুনসুটি দুষ্টমিতেই ওরা মেতে থাকতো এবং কলেজের অন্য অন্য সবাই তাদের আসলে এই জুটিটাকে খুব পছন্দ করত। এবং এরই মধ্যে হয় কি, এই কথা এক খান দুই খান করতে করতে তাদের পরিবার পর্যন্ত গড়ায় এবং সৌভাগ্যবশত তাদের দুই পরিবারও বিষয়টাকে পজিটিভলি নেন। তো যেহেতু পজিটিভলি নেন, তাদের ভালোবাসার একটা ভবিষ্যৎ ছিল। তারা পড়ালেখা শেষ করবে, একটা সময় সেটেল হলে হয়তো সুন্দরভাবেই পারিবারিকভাবেই তাদের একটা বিয়ে হবে। এবং কবিরের যে বখাটে ছেলের একটা ট্যাগ ছিল, তাকে বখাটে বলে ডাকতো, সেই জিনিসটাও আস্তে আস্তে আসলে মুছে যায়। কারণ রীতার সাথে সম্পর্কে জড়ানোর পর কবির আস্তে আস্তে ভালো হয়ে পড়ে এবং সবাই তাকে ভালো একটা ছেলে হিসেবেই আবার মেনে নেয়। সব কিছুই ঠিকভাবে চলতেছিল, তাদের সুখের প্রণয়, সুখের প্রেমের সম্পর্ক। কিন্তু কেউ কি জানতো এই প্রেমের সম্পর্ক একটা দুর্ঘটনা বা একটা ঘটনার মধ্যে দিয়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে এবং এত বড় একটা ঘটনা ঘটবে। এই যে রীতা, তার একজন এক্স বয়ফ্রেন্ড ছিল, যে কিনা তার সাথে আগে সম্পর্কে থাকলেও এবং সম্পর্কের একটা সময় তার সাথে সবকিছু ছিন্ন করে সে নিউজিল্যান্ডে চলে যায় পড়ালেখা করার জন্য এবং তাদের সাথে আসলে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো ব্রেকআপ যেহেতু হয়ে গিয়েছিল, সেহেতু রীতা সিঙ্গেল ছিল এবং রীতার সাথে পরবর্তীতে কবিরের সম্পর্ক হয়, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু রীতার যে এক্স বয়ফ্রেন্ড, সে যখন নিউজিল্যান্ড থেকে ব্যাক করে লেখাপড়া শেষ করে, সে সেই রকম একটা কাহিনী শোনার পর যে তার এক্স গার্লফ্রেন্ড রীতা কবিরের সাথে সম্পর্কে আছে এবং তাদের খুবই ভালো সম্পর্ক, তারা খুব সুখে আছে, এই ঘটনা আসলে শোনার পর রীতার এক্স বয়ফ্রেন্ড, যে কিনা নিউজিল্যান্ডে গিয়েছিল, তার নাম আমরা এখানে সুমন হিসেবে উল্লেখ করলাম। তো সুমন যখন এই কাহিনীগুলো শুনে, সে আসলে খুব জেলাস ফিল করে এবং সে মনে মনে সিদ্ধান্ত করে এই সম্পর্ক সে কোনোভাবেই টিকে থাকতে দিবে না। তো সে প্রথমে করে কি, রীতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ করে, কিন্তু রীতা সরাসরি বলে, তোমার সাথে আমার সম্পর্ক ছিল আগে, সেই সম্পর্ক শেষ হওয়ার পরেই আমি কিন্তু কবিরের সাথে সম্পর্কে জড়াই এবং আমি কবিরকে নিয়ে খুব সুখে আছি। তুমি মনে হয় না আমাদের মধ্যে আসাটা ভালো হবে এবং তুমি তোমার মতো জীবন করো। এভাবে রীতা কিন্তু খুব সহজ সরলভাবে কথাগুলো বলে দেয়। কিন্তু সে কি জানতো এই সুমনের মনের ভিতর এত খারাপ বা কুমন্ত্রণা কাজ করতেছিল, বা তাকে
বা তার সম্পর্কের ক্ষতি করার চেষ্টা করতেছিল। যাই হোক, এরই মধ্যে কয়েক মাস কেটে যায়। হঠাৎ করে শোনা যায়, মানে হঠাৎ করে না, বিশেষ করে রিতা সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল অনেকদিন, এবং হঠাৎ করে শোনা যায় রিতা নাকি হসপিটালে ভর্তি। আমাকে যে স্টোরিটা লিখেছেন রিতার একজন বান্ধবী, তিনি চলে যান হসপিটালে রিতার সাথে দেখা করার জন্য, এবং গিয়ে দেখা যায় রিতার অবস্থা আসলে খুবই করুণ, খুবই ভয়াবহ একটা অবস্থা। যান প্রাণ নিয়ে টানাটানি হসপিটালের বেডে, এবং শোনা যায় এরই মধ্যে নাকি সে কবিরের সাথেও সম্পর্কটা ব্রেকআপ করে নিয়েছে। তো আসলে কি হয়েছিল জানতে গেলে অসুস্থ রিতা তাকে জানায় হঠাৎ করে সামান্য একটা বিষয় নিয়ে রেগে মেগে সে ব্রেকআপ করে দেয়, এবং কবির নাকি অনেক চেষ্টা করেছিল, অনেকভাবেই রিতাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু রিতা নাকি আর নিজে থেকেই মানে ওইদিকে ফিরে যায়নি। তো এখন যে কাহিনীটা বলবো সেটা মানে এখন যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেগুলো হচ্ছে আসলে রিতা মারা যাওয়ার পর উন্মোচিত হয়। জানা যায় রিতার উপর নাকি মডার্ন স্টাইলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমি নিজেও কিন্তু প্রথমবার কোনো একটা স্টোরিতে মডার্ন স্টাইলে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের একটা কাহিনী শুনতে পেলাম বা এই ধরনের একটা ঘটনা শুনলাম। আমি কিন্তু আগে জানতাম না এই ধরনের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা আসলেই হয়। তো একটা কথা বলে নেওয়া উচিত, আমরা প্রায় সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা যখন বলি তখন শুধুমাত্র কবিরাজ বা তান্ত্রিকদের কথা উল্লেখ করি। আসলে তারা যে কালো জাদু করে শুধু তা না, এই কাহিনীটা একটু ভিন্ন। এখানে যে মানুষটা রিতাকে কালো জাদু করেছিল তিনি ছিলেন একজন হুজুর, এখন খারাপ একজন হুজুর বলা যায় অবশ্যই। সে হুজুর হোক আর কবিরাজ হোক, কালো জাদু যারা করে, তারা শয়তানের পূজা যারা করে, তারা অবশ্যই খারাপ মানুষ। একজন হুজুর এভাবে শয়তানের বশবর্তী হয়ে অতিরিক্ত টাকার লোভে ওই যে সুমনের কাছ থেকে টাকা নিয়ে রিতাকে কালো জাদু করে, এবং কালো জাদুটা করা হয় কিভাবে সেটা আমি এখন আপনাদের সাথে উল্লেখ করব। ওই যে বলেছিলাম সুমন নিউজিল্যান্ড থেকে ব্যাক করার পর রিতার সাথে কয়েকবার দেখা করে, কয়েকবার কথা বলে। রিতা মনে করেছিল আসলে এমনিতে হয়তো এক্স বয়ফ্রেন্ড, সেহেতু সে দেখা করতে চাচ্ছে বা কথা বলতে চাচ্ছে। রিতা ওভাবে পজিটিভলি নেয় এবং সবকিছু সহজ মনে করে তার সাথে দেখা করে। তো দেখা করার কয়েকবারের মধ্যে যখন সুমন রিতাকে বোঝাতে অক্ষম হয়, রিতা বরাবরই কবিরের প্রতি মানে সিরিয়াস ছিল দেখে, তখন সুমন চিন্তা করে মানে রিতার উপর সে ব্ল্যাক ম্যাজিক করবে। তখন সে একটা ছল ছাতুরির মাধ্যমে রিতাকে বলে যে আমি তোমার জন্য কিছু কসমেটিক গিফট এনেছিলাম নিউজিল্যান্ড থেকে, তুমি হয়তো আমার সাথে সম্পর্কে ফিরে যাচ্ছ না, আমাদের সম্পর্কটা আর হবে না, কিন্তু তুমি প্লিজ আমার গিফটগুলা ফিরিয়ে দিও না, আমি খুব খুশি হব তুমি অন্তত আমার গিফটগুলা রাখলে। তো রিতা বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু গিফট আনছো সেটা আমি ফিরিয়ে দিব না, তুমি আমাদের জন্য দোয়া করিও আমি আর কবির যাতে সুখী হতে পারি। কিন্তু আসলে রিতার কোনো বোঝার উপায় ছিল না এই কসমেটিক গিফটস, এই গিফটগুলায় তার জীবনের কাল হয়ে দাঁড়াবে এবং তাকে দুনিয়া ছাড়তে বাধ্য করবে। ওই গিফটগুলোর মধ্যে ছিল কিছু নেইল পলিশ, যেই নেইল পলিশগুলোর মাধ্যমেই তাকে কালো জাদু করা হয়। তো এখানে 3টা নেইল পলিশ তাকে নাকি দেয়া হয়। একটার মধ্যে ছিল মানে প্রথম যেটা নেইল পলিশ ছিল সেটা ছিল রিতা আর কবিরের সম্পর্কটা নষ্ট করার জন্য। দ্বিতীয় নেইল পলিশটা ছিল ওই যে ভাঙা সম্পর্ক সেটা যাতে আবার সুমনের সাথে রিতার সম্পর্ক হয়, এবং তৃতীয় নেইল পলিশটা ছিল মানে শারীরিকভাবে রিতাকে দুর্বল করে ফেলে, মানসিকভাবে বিপর্যস্ত করে সম্পূর্ণভাবে কবিরের সম্পর্কটা বুলিয়ে দেওয়ার। তো রিতা যখন ওই নেইল পলিশগুলো ইউজ করে সামহাও
ওই কালো জাদুর প্রভাব আসলে পরে, ঠিক আছে, কবিরের সাথে সম্পর্কটা নষ্ট হয়, কিন্তু সুমনের সাথে সম্পর্কটা নষ্ট মানে জোড়া লাগার আগেই তৃতীয় যে নেল পলিশটা ছিল সেটার কার্যকারিতা এত বেশি ছিল যে যেটা রীতাকে খুব দুর্বল করে ফেলে, রীতাকে খুব উইক করে ফেলে, যার কারণে রীতা শয্যাশায়ী হয়ে যায় এবং একটা সময় সে কালো জাদুর প্রভাবে হাসপাতালের বেডে লড়াই করতে করতেই মারা যায়। এখন আপনারা বলবেন, রীতা যদি মারা যায় তাহলে রীতার সাথে এই কাহিনীগুলো হলো সেগুলা কিভাবে জানা গেল? তো রীতার একজন মামা ছিল বুজুর্গ টাইপের, তিনি আসলে এই কাহিনীগুলো পরে উন্মোচন করেন সবার সামনে, সবার সাথে। তিনি যখন রীতা মারা যান, রীতাকে দেখতে আসেন এবং রীতার পরিবারের সাথে কথা বলার পর সব আদ্যপান্ত জানতে পারেন যে এই কাহিনী হয়েছিল মাঝখান দিয়ে, এবং এভাবেই আসলে রীতা অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় মারা যায়। তো রীতার সেই মামা, তার অনেকগুলা জিন ছিল, তিনি তার জিনগুলার সাহায্যে বিস্তারিত কি ঘটেছিল সব কিছু উদ্ধার করেন এবং তার পরিবারকে জানান। তো রীতার পরিবারের একটাই আফসোস ছিল, কারণ তারা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বা কালো জাদু বা তাবিজ কবচ এগুলা বিশ্বাস করতেন না, যার কারণে রীতা যখন অসুস্থ ছিল, হসপিটালের বেডে তার কোনো উন্নতি হচ্ছিল না, তখন নাকি তাকে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই বলেছিল রীতাকে কোনো ভালো হুজুরের কাছে নিয়ে যেতে, বা কালো জাদু করা হয়েছে কিনা বা কোনো তাবিজ করা হয়েছে কিনা সেগুলা চেক করে দেখতে। তো রীতার পরিবার বরাবরের মতোই সেগুলা অবিশ্বাস করে এবং কোনোভাবেই সেগুলা তারা মানতে নারাজ। তারা মনে করেছিল হয়তো মেডিকেল কোনো ইস্যু, কোনো শারীরিক কোনো সমস্যা। তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপরেই নির্ভরশীল ছিল সবসময়, এবং তাদের এই আধুনিক বিজ্ঞানের উপর, আধুনিক মেডিকেল সায়েন্সের উপর নির্ভরশীলতা তাদের মেয়েটাকে হারানোর জন্য বাধ্য করে। পরবর্তীতে আসলে কিছুই করার ছিল না, কারণ তখন সব কিছুই শেষ, সব কিছুই খুব দেরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, আপনারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে অবশ্যই বিশ্বাস করেন। আপনাদের শারীরিক কোনো সমস্যা হলে, এই ধরনের সমস্যা হলে অবশ্যই আগে ডাক্তারি চিকিৎসা নেবেন। সেই সাথে অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে শুধুমাত্র শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা বা একটা মানুষের মারা যাওয়ার পেছনে সবসময় কিন্তু শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতা কারণ হতে পারে না। কারণ আমাদের চারপাশে অনেক ধরনের খারাপ জিনিস আছে, অনেক ধরনের ভয়াবহ জাদুবিদ্যার চর্চা আছে, যেগুলোর মাধ্যমে আসলে একজন সুস্থ মানুষকে অসুস্থ করা সম্ভব, এবং একজন ভালো মানুষকে একজন খারাপ মানুষে পরিণত করাও সম্ভব, এবং চাইলে একজন মানুষকে মেরে ফেলাও সম্ভব। তা আপনারা, আমি বলতেছি না আপনারা সবসময় হুজুর দেখাবেন, কবিরাজ দেখাবেন এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের কাহিনীতে, তবে মাথায় রাখা দরকার, যদি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে দিয়ে কখনো কোনো একটা রোগীর উন্নতি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে একটু হলেও এইভাবে কোনো তাবিজ কবচ বা কালো জাদু করা হয়েছে কিনা সেটা চেক করে দেখা দরকার। তাহলে হয়তো রীতার মতো এরকম অনেক ইনোসেন্ট মানুষজন মারা যাওয়া থেকে বাঁচতে পারে। কারণ আমিও জানি, আমার এক আত্মীয়ের এরকম একটা কাহিনী ঘটেছিল। তারাও খুব বেশি মেডিকেল সায়েন্সের উপর নির্ভরশীল ছিল, এবং একজন লোককে কালো জাদু করা হয়, তো তার পরিবার এগুলা বিশ্বাস করতো না। তো উনি আসলে কালো জাদুর প্রভাবে একটা সময় মারা যান, এবং মারা যাওয়ার পর সত্যটা উন্মোচিত হয় যে আসলে ওনার কোনো রোগ ছিল না, ওনার মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা ছিল কালো জাদু। তো এটাই ছিল কাহিনী।